20 জুলাই 1969 অ্যাপোলো 11 মিশনের লুনার মডিউল চাঁদে অবতরণ করে। নভোচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন এতে ছিলেন। অবতরণের পর নীল আর্মস্ট্রং চাঁদে নামার জন্য দরজা খোলার চেষ্টা করেন। উচ্চচাপের কারণে এই দরজা খোলা সহজ ছিল না, কিন্তু তিনি অবশেষে সফলভাবে এটি খোলেন। তারপর তিনি তার ভারী স্পেসস্যুট পরে চাঁদে নামার চেষ্টা করেন। ভুলবশত তিনি ওপরের দিকে আঘাত করেন এবং লুনার মডিউলের একটি অংশ ভেঙে যায়। তাদের কেউই এটি সম্পর্কে অবগত ছিলেন না, কিন্তু এই ভাঙা অংশটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল অ্যাসেন্ট ইঞ্জিন আর্মি সুইচ। এই সুইচ ছাড়া তাদের লুনার মডিউল আবার উঠতে পারত না এবং তারা পৃথিবীতে ফিরতে পারত না। এটি সম্পর্কে অবগত না হয়ে নীল আর্মস্ট্রং বেরিয়ে আসেন এবং চাঁদের পৃষ্ঠে পা রাখেন। তিনি চাঁদে পা রাখা প্রথম মানুষ। মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। কিন্তু এটি কি আসলে ঘটেছিল? আজ 50 বছরেরও বেশি সময় পরে অনেক মানুষ বিশ্বাস করতে অস্বীকার করে যে মানুষ চাঁদে গিয়েছিল। লোকেরা তাদের নিজস্ব তত্ত্ব তৈরি করে দাবি করে যে পুরো অ্যাপোলো 11 মিশনটি আমেরিকার তৈরি একটি ধাপ্পাবাজি ছিল। তারা পৃথিবীতে দৃশ্যগুলি চিত্রায়িত করেছিল এবং বিশ্বের কাছে মিথ্যা বলেছিল। বাতাস ছাড়া পতাকার ওরা কি করে ব্যাখ্যা করবেন এর সত্যতা কি? অ্যাপোলো 11 মিশনটি পরিকল্পনা করার আসল কারণ ছিল একটি যুদ্ধ, বিশেষভাবে বললে শীতল যুদ্ধ। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ হয়েছিল। উভয় দেশ মহাকাশ দৌড়ে নিযুক্ত ছিল। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী প্রথম দেশ হয়ে ওঠে। এটির নাম ছিল স্পুটনিক এবং এটি ছিল পৃথিবীর কক্ষপথে স্থাপন করা প্রথম মানবসৃষ্ট বস্তু। সোভিয়েতদের এগিয়ে যেতে দেখে আমেরিকান সরকার হতবাক হয়ে যায়। কয়েক মাস পরে 1958 সালে আমেরিকাও তাদের উপগ্রহ উৎক্ষেপণ করে, কিন্তু 3 বছর পরে 1961 সালে আমেরিকা আরেকটি ধাক্কা খায়। সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি ছিলেন। সোভিয়েতরা আবারও আমেরিকাকে পরাজিত করে। এক সপ্তাহ পরে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি 1961 সালের 20 এপ্রিলের ভাইস প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লেখেন। তিনি ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেন যে তারা কিভাবে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করতে পারে। পরবর্তী 5 বছরে তিনি মহাকাশ প্রোগ্রামে অতিরিক্ত তহবিল হিসেবে 7 থেকে 9 বিলিয়ন ডলার সরবরাহ করেছিলেন। পুরো মহাকাশ সংস্থা এই একটি লক্ষ্য পূরণে নিযুক্ত ছিল। 1963 থেকে 1967 সালের মধ্যে অনেক মানববিহীন পরীক্ষা চালানো হয়েছিল। পরীক্ষার সময় রকেটগুলিতে কোনো মানুষ ছিল না। 1967 সালের ফেব্রুয়ারিতে তারা প্রথম মানববাহী পরীক্ষার পরিকল্পনা করে। একটি পরীক্ষা যাতে নভোচারীরা রকেটে করে মহাকাশে যাবে। এটি ছিল অ্যাপোলো 1 মিশন। কিন্তু পৃথিবীতে পরীক্ষার সময় 1967 সালের 27 জানুয়ারি কেবিনে আগুন লাগে এবং মহাকাশে যাওয়ার প্রস্তুতি নেওয়া 3 জন নভোচারী আগুনে মারা যান। এই বেদনাদায়ক ঘটনার পর নাসা সাহস হারায়নি। পরিবর্তে এটি আরও পরীক্ষা চালিয়ে যায়। রকেট, মহাকাশযান পরীক্ষা করা, চাঁদে যাওয়া এবং এই সমস্ত পরীক্ষার পরে অবশেষে 1969 সালের 16 জুলাই অ্যাপোলো 11 মিশন চালু করা হয়েছিল। 3 জন নভোচারী এই মিশনের অংশ ছিলেন। 38 বছর বয়সী কমান্ডার নীল আর্মস্ট্রং তিনি এই মিশনের নেতৃত্ব দেন। কমান্ড মডিউলের পাইলট মাইকেল কলিন্স এবং লুনার মডিউলের পাইলট এডউইন বাজ অলড্রিন, এই 3টি নাম ইতিহাসের পাতায় খোদাই করা আছে। এই মিশনে নভোচারীদের মারা যাওয়ার ঝুঁকি এত বেশি ছিল যে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন একটি বিকল্প বক্তৃতা তৈরি করেছিলেন। যদি নভোচারীরা সত্যিই মারা যায়, আপনারা কি একটি বিকল্প বক্তৃতা কল্পনা করতে পারেন? এতে তিনি লিখেছিলেন, ভাগ্য নির্ধারণ করেছে যে যে মানুষগুলো শান্তির জন্য চাঁদে গিয়েছিল তারা শান্তির জন্য চাঁদে থাকবে। এই সাহসী মানুষগুলো নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন জানেন যে তাদের পুনরুদ্ধারের কোনো আশা নেই। এই 2 জন মানুষ মানবজাতির সবচেয়ে মহৎ লক্ষ্যে তাদের জীবন উৎসর্গ করছে, সত্য এবং বোঝার সন্ধান। কিন্তু সৌভাগ্যবশত এর প্রয়োজন হয়নি। কমান্ড মডিউলটি নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে অবতরণ করে। প্যারাশুটগুলি মোতায়েন করা হয়েছিল এবং এটি সমুদ্রে অবতরণ করে। 3 জন নভোচারী জীবিত এবং নিরাপদ ছিলেন।
এই নভোচারীদের তখন সমুদ্র থেকে উদ্ধারকারী জাহাজ দ্বারা সরিয়ে নেওয়া হয়েছিল। এটি সত্যি একটি অলৌকিক ঘটনা ছিল যে তারা জীবিত ফিরে আসতে পেরেছিল। এমন নয় যে মিশনটি ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল তেমনটা চলেছিল। তাদের প্রায় প্রতিটি পদক্ষেপে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারা সফলভাবে সমস্যাগুলি মোকাবেলা করেছিল এবং তারা জীবিত ফিরে আসতে পেরেছিল। এটি লক্ষণীয় যে ফিরে আসার পরে 3 জন নভোচারীকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের অন্য মানুষের সাথে যোগাযোগ করার অনুমতি ছিল না, কারণ তাদের প্যাথোজেন বহন করার ঝুঁকি ছিল, ভাইরাস বা ব্যাকটেরিয়া যা তারা চাঁদে সম্মুখীন হতে পারে, যা সম্ভবত পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে। কেউ নিশ্চিতভাবে জানত না, তবে আবারও সৌভাগ্যবশত তেমন কিছুই ঘটেনি। অ্যাপোলো 11-এর চাঁদে অবতরণ বিশ্বব্যাপী সংবাদপত্রের শীর্ষ খবর ছিল। মার্কিন প্রেসিডেন্ট কেনেডির দশক শেষ হওয়ার আগে মানুষকে চাঁদে অবতরণ করানোর প্রতিশ্রুতি নাসা দ্বারা সম্ভব হয়েছিল। কিন্তু এই অ্যাপোলো 11 মিশনে এই অনুভূমিক রডটি প্রসারিত করতে কিছু সমস্যা ছিল, তাই এটি শেষ পর্যন্ত প্রসারিত করা যায়নি, যার কারণে আমরা যে তরঙ্গটি দেখি তা তৈরি হয়েছিল। পতাকায় ঢেউ ছিল, তাই লোকেরা মনে করে যে পতাকাটি উড়ছে, কিন্তু আসলে পতাকাটি উড়ছে না। শুধুমাত্র সেই ভিডিওগুলিতে পতাকা উড়তে দেখতে পাবেন যেখানে নভোচারীরা এটি ধরে নাড়াচ্ছেন। এর কারণ হলো পতাকার অ্যালুমিনিয়াম রডগুলি স্প্রিংয়ের মতো কাজ করছিল, তাই পতাকাটি কিছুক্ষণ নড়াচড়া করত এবং তারপর স্থির থাকত। তৃতীয় সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো আর্মস্ট্রং এবং অল্ড্রিনের তোলা ছবিগুলোতে তারা দেখা যায় না। এর উত্তর খুব সহজ। চন্দ্র অবতরণ দিনের বেলায় হয়েছিল, এমন এক সময়ে যখন সূর্যের আলো চাঁদে আঘাত করছিল, এবং নভোচারীরা যে সাদা স্পেস স্যুটগুলি পরেছিলেন সেগুলিও খুব প্রতিফলিত ছিল। সেই সময়ের ক্যামেরাগুলির প্রতিফলনের বাইরে দেখার মতো রেজলিউশন ছিল না। এমনকি আজ যে কোনো ফোনের ক্যামেরা নিন এবং রাতে ছবি তোলার চেষ্টা করুন, যদি ফ্ল্যাশ চালু থাকে তবে আপনারা পটভূমিতে তারা দেখতে পাবেন না। আরেকটি তত্ত্ব ছায়া সম্পর্কে, ছায়ার কোণের অসামঞ্জস্যতা সম্পর্কে। লোকেরা যুক্তি দেয় যে যেহেতু এটি একটি হলিউড চলচ্চিত্রের মতো ছিল, তাই তাদের আলোর একটিমাত্র উৎস ছিল না, তাই ছায়াগুলি সর্বত্র ছড়িয়ে পড়ছে। কিন্তু বাস্তবে সূর্য আলোর একমাত্র উৎস ছিল না, চাঁদের পৃষ্ঠও আলোর পরিপূরক উৎস হিসেবে কাজ করছিল, কারণ এটি প্রচুর আলো প্রতিফলিত করছিল। এই কারণেই আলো সব দিকে ছড়িয়ে পড়েছিল এবং ছায়াগুলি এত অদ্ভুত ছিল। বাজ অল্ড্রিনের নীল আর্মস্ট্রংয়ের তোলা ছবি সম্পর্কে আরেকটি প্রশ্ন তোলা হয়েছে। এটি আর্মস্ট্রংয়ের প্রতিফলন দেখায়, তবে তার হাতে একটি ক্যামেরা দেখা যায়। এটা কিভাবে সম্ভব? কারণ তিনি তার হাতে ক্যামেরা ধরেছিলেন না, বরং ক্যামেরাটি তার স্যুটটিতে লাগানো ছিল এবং তিনি সেখান থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু তারপর নীল আর্মস্ট্রং লুনার মডিউল থেকে নামার ছবি কে তুলেছিল? আবারও একটি সহজ উত্তর, লুনার মডিউলে একাধিক ক্যামেরা লাগানো ছিল।